মনে রাখতে হবে আওয়ামী লীগের সমর্থন একেবারে কম করে ধরলে 25 ভাগ, বেশি ধরলে 40%, 40 ভাগ। 25 থেকে 40 ভাগের মধ্যে এদের সমর্থন আছে। এটা বংশ পরম্পরা, এদের একটা লিগেসি আছে। মানে একটা কথাই আছে যে আওয়ামী লীগ হওয়া যায় না, আওয়ামী লীগ হয়ে জন্মাতে হয়। মানে আওয়ামী লীগের বিরোধী পক্ষ এদেরকে বলেন একটা কাল্ট, কেউ কেউ বলেন ধর্ম। আমি যদি সৈয়দ আশরাফের সেই কথাটা স্মরণ করি, সৈয়দ আশরাফ বলেছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যারা আওয়ামী লীগের সমর্থক তাদের মধ্যে এটা কিন্তু একটা অনুভূতি। আপনি দেখবেন যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি এখন রাজনীতিতে আছেন তারা বারবার বলেন আওয়ামী লীগের একটা মিনিমাম তৃণমূলের সদস্য পর্যন্ত জুলাই আগস্ট নিয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই, অনুতাপ করে নাই। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের থট প্রসেস তাদের একেবারে টপ টু বটম একই ধরনের, এবং এই ধরনের একটা দল সংগঠন যারা আইয়ুব খানের সময় টিকে গেছে, ইয়াহিয়া খানের সময় টিকে গেছে, এখন এসে তাদেরকে যদি আপনি বিকল্প রাজনীতিতে এই সমর্থকদের জায়গা না দিতে পারেন, এবং সেটা আসলে বিএনপির পক্ষে সম্ভব না। অনেকেই নাক চেপে বিএনপিকে ভোট দিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারা আশা করেছিলেন যে ওকে জামাতের চেয়ে বেটার, সেটা আমিও মানি, এবং তারা আশা করেছিলেন যে বিএনপি একটা লিবারেল দল হিসাবে, একটা প্রগ্রেসিভ দল হিসাবে তা আবার একটা ইমার্জ করবে। এই ধরনের একটা ভাইব তারা কিন্তু নির্বাচনের আগে দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি জামাতের সাথে খুবই কাছাকাছি একই ধরনের রাজনীতি করে থাকে। আমি আজকে জুলাই অনুষ্ঠানের কথাই যদি বলি, আপনি জুলাইয়ের অনুষ্ঠানে আমি দেখলাম প্রায় 3.5 ঘন্টার একটা অনুষ্ঠানে জামাত তাও মঞ্চের নিচে কিছু নারী টারি রেখেছিল, আমরা দেখেছি কিছুদিন আগে 11 দলের নামে। বিএনপির কিন্তু মঞ্চে কোনো নারী ছিলেন না, এবং বিএনপি একজনকে মাত্র, আমি যতটুকু দেখেছি 3.5 ঘন্টার প্রোগ্রামে, একজন মাত্র শহীদের মাকে বক্তৃতা দিয়েছেন। বাকি পুরোটাই কিন্তু একটা পুরুষতান্ত্রিক অনুষ্ঠান ছিল, এবং যাকে দেওয়া হয়েছে তার আগে কিন্তু উপস্থাপিকা বলছিলেন জুলাই আগস্টে কিন্তু নারীরাও নেমে এসেছিলেন তাদের ভাইদেরকে রক্ষা করতে, সন্তানদেরকে রক্ষা করতে, খাবার দিয়েছেন, পানি দিয়েছেন। অ্যাবসলিউটলি ফলস কথা। জুলাইতে যে পুরুষরা, বিশেষ করে ছাত্ররা, তরুণ সমাজের কথা যদি বলি, যেভাবে আন্দোলনে নেমেছিলেন একই স্পিরিটে, একইভাবে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন অনেক সোচ্চার ছিলেন। তারা, সেই নারীরাও কিন্তু একইভাবে অংশ নিয়েছেন, এবং তাদের কিন্তু আইকনিক ছবি আছে। কিন্তু বিএনপি বলছে তাহারা আসিয়াছিলেন খাবার দিতে, পানি দিতে, এবং মাত্র একজন শহীদের মাকেই আমরা সব দেখলাম মঞ্চে স্পেস দিয়েছেন। যাই হোক, সেটা বিএনপির রাজনীতি। এখন আওয়ামী লীগের এই 25 থেকে 40 ভাগ লোক, এদের রাজনীতির কি হবে? এই রাজনীতিটা থাকবে, এই রাজনীতি টিকে থাকবে, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করার যে সুযোগ অন্যান্য রাজনৈতিক দলের ছিল, আমরা দেখেছি তারা সেই রাজনৈতিক সদিচ্ছাটা প্রকাশ করেন নাই। আমি যদি একবারে বিএনপির কথা বলি, বিএনপি খুবই কনফিউজড একটা দল। বিএনপি একই দিকে বলে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের এখানে অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা বাস্তব। প্রচুর মুক্তিযোদ্ধা, বিশেষ করে জিয়াউর রহমানের সহকর্মী যারা ছিলেন তখন, তারা বিএনপি করেছেন। আমরা একেবারে শওকত সাহেব থেকে শুরু করে যদি আরো অনেকে, ইভেন কর্নেল অলি পর্যন্ত যদি আমরা আসি, যদিও কর্নেল অলি এখন জামাতে চলে গেছেন, বাট এরা ছিলেন বিএনপির সাথে। কিন্তু বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধকে কখনোই অ্যাবসলিউটলি ধারণ করে নাই, কারণ তাদের পিছনে ওই জামাত অংশের যে একটা টানাটানি আছে, এই টানাটানিটা কিন্তু তাদের রয়ে গেছে। ভাই অনেক গরম, গামছি, মাফ করে দিন। যাই হোক, সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে আর কোনো বিকল্প শক্তি নাই, এবং এই স্পেসটা আওয়ামী লীগ এককভাবে, আমরা বলি যে আওয়ামী লীগ ছিনতাই করে নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে এটা টেনে এনে যে আমরা বিক্রি করব, আমরা বাকিরা সেটা করি না, করতে চাই না, এবং এই কারণে আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করতে চাই না, বা একটা সেকুলার পরিস্থিতি যেখানে সকল নাগরিকের সহাবস্থান, এটাকে আমরা প্রমোট করতে চাই না। আমরা শেষ পর্যন্ত গিয়ে ওই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ে যাই। আমরা বাংলা ভাই থেকে শুরু করে ইংলিশ ভাই হই, আরবি ভাই হই, উর্দু ভাই হই, ফার্সি ভাই হই, কিছু একটা হই। এই জায়গাটা আওয়ামী লীগের রাজনীতিটা রয়ে যাবে, এবং ইতিহাসে কিন্তু এই ঘটনা আছে। আমি একটু আগে যে আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনার বাইরে যদি যান, আপনারা মনে আছে মিশরের ব্রাদারহুডকে কিন্তু নিষিদ্ধ করা ছিল, বছরের পর বছর মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। কিন্তু আরব স্প্রিং এর পরে তারা কিন্তু ক্ষমতায় আসলো। হ্যাঁ, টিকতে পারে না অন্য কারণে। তারা তো আসলে জামাতের মতোই অতি উৎসাহিত হয়ে, অতি লাফালাফি করে, ফ্রিজ দাও, পর্দা দাও, এই দাও, সেই দাও, নিজের মেয়ের নামে বরাদ্দ নিজে দিয়ে দাও, মানে এই কাহিনীগুলো তো ওরা করে, মানে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করার ক্ষমতা এই রাশমিকা মান্দাকারের সমর্থকদের নাই। এই জায়গায় গিয়ে তাহলে জামাত
টাইপের দল হিসাবে মুরসি টিকতে পারে না, বাট তারা ক্ষমতায় এসেছিল। আপনি যদি টার্কির দেখেন, টার্কিতে কিন্তু এখন ইসলামী ভাবাপন্ন রাজনৈতিক দলগুলোই ডমিনেট করছে, শুধু ক্ষমতার ব্যাপারটা না, পুরোটাই তারা ডমিনেট করছে। এই টার্কিতে কিন্তু দীর্ঘদিন ধরে এদেরকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার কথা ছিল। অনেকে বলেন, আমি শুনেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তো মুসলিম লীগ অ্যাবসলিউট হয়ে গিয়েছিল, জুলাই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগ হয়ে যাবে। এরা আসলে ইতিহাসটা জানেন না। 70-এর নির্বাচনে কিন্তু মুসলিম লীগ কোনো ফ্যাক্টরি ছিল না, এবং বিশেষ করে আইয়ুব খানের শাসন শুরু হওয়ার পরে, যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতার পরে ওই সময় থেকে মুসলিম লীগ কিন্তু স্বাধীন পাকিস্তানে খুব একটা জোরদার অবস্থান ছিল না। 70-এর সময় তাদের অনেকগুলো ফ্র্যাকশন ছিল, কনভেনশন মুসলিম লীগ, অমুক মুসলিম লীগ, ব্র্যাকেট করা ছিল, এবং তারা সকলে মিলেও মনে হয় 2% ভোট, 1% ভোট পায় নাই। আওয়ামী লীগের পরে 70-এ পূর্ব পাকিস্তান তখনকার বা বাংলাদেশে দ্বিতীয় শক্তিশালী দল ছিল জামাত, তাদের তখন 6 to 7% ভোট ছিল। এখন পর্যন্ত জামাতের এই 6 to 7% ভোট আছে, মানে গত নির্বাচনের কথা বাদ দেন, এটা এনিওয়ে আপনারা জানেন। এর আগ পর্যন্ত যেগুলোকে আমরা নির্বাচন হিসাবে ধরি সেগুলোতে জামাতের ভোট 6 to 7% ছিল, মানে ওই ভোটটা কমে নাই। একইভাবে আওয়ামী লীগের 25 to 40%, মানে 25 কখনোই ওরা পায় নাই, 30 to 40% যদি ধরি, আমি ধরলাম দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদিও যদি হয়, 25 থেকে 40% লোক আছে, এবং এরা কোথাও যাবে না। এদের একটা বিরাট অংশ বংশ পরম্পরায় আওয়ামী লীগ করে, বিরাট অংশ আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফিলোসফি সেটাকে সাবস্ক্রাইব করে, সে মুক্তিযুদ্ধকে সাবস্ক্রাইব করে, সে ধর্মনিরপেক্ষতাকে সাবস্ক্রাইব করে, বাঙালি সংস্কৃতিকে সাবস্ক্রাইব করে, যেখানে আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি হয় নাই, তৈরি হওয়ার আশু কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ ওই ধরনের কোনো কথা যারা আওয়ামী লীগের বাইরে থেকে বলতে চায়, এদেরকে দমিয়ে রাখার জন্য জামাত এবং তার ছোট জামাত, বিচি জামাত যেগুলো আছে, সবাই মিলে এগুলাকে দোসর, এগুলাকে স্বৈরাচার, ফেসিবাদ ইত্যাদি বলে দমিয়ে রাখার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে জামাত ঘরানার যে উগ্র ডানপন্থী যে পলিটিক্সটা, সেটা হচ্ছে অন্যকে দমন করে ফেলার একটা পলিটিক্স। তাহলে 25 থেকে 40% লোককে যদি আপনি রাজনৈতিক স্পেস না দেন, এইটার যে একটা প্রতিক্রিয়া হবে, ইমিডিয়েট হবে না। এটা সালাউদ্দিন সাহেব এবং আমি দুজনেই একমত হব, খুশির ব্যাপার, কিন্তু এটা একটা বিরাট প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া সামাল দেওয়ার মতো সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা কোনোটাই বিএনপির নাই। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রক্রিয়ার মাধ্যমে এতগুলো মানুষকে রাজনীতির বাইরে ফেলে রেখে যদি মনে করা হয় এই দেশে শান্তি আসবে, সেটা সম্ভব না, এটা বাস্তব না। এবং সেই কারণেই আমার কাছে মনে হয় বিএনপি তার নিজের স্বার্থেই ভেবে দেখা উচিত, তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সালাউদ্দিন সাহেবের জোশে যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদেরকে পস্তাতে হয় কিনা। আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন? দর্শক, শেখ হাসিনা দেশে ফিরছেন এটি এখনো অনেক মানুষ বিশ্বাস করে না। শুধু তাই নয়, আওয়ামী লীগেররাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। কিন্তু আমাদের কাছে আসা তথ্য বলছে শেখ হাসিনা, তার জেল হোক, ফাঁসি হোক, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, তারপরেও তিনি দেশে ফিরবেন, ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। হতে পারে বাংলাদেশে এখনো পর্যন্ত মার্কিন কর্তৃত্ব বহাল আছে, হতে পারে এখানে পাকিস্তানি তৎপরতা আছে, এখানে তুরস্কের তৎপরতা আছে, এবং আমি শুরুতে যেটি বললাম যে তিনি জেল, ফাঁসি, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু তারপরেও তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তিনি কোন মাসে ফিরবেন একদম ডেট তারিখ দিয়ে বলা কঠিন হলেও সম্ভাব্য সময়টা অন্তত পক্ষে বলা যায়। আমাদের কাছে আসা তথ্যপাত্য এবং সাম্প্রতিক সময়ে 21শে পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় একটি নিবন্ধ লিখেছেন, একটি আর্টিকেল লিখেছেন তার নিজস্ব পোর্টালে। সারাক্ষণে আমাদের তথ্য এবং স্বদেশ রায়ের এই আর্টিকেলের আলোকে এই মুহূর্তে আমরা দেখতে চাইব যে শেখ হাসিনা সম্ভাব্য ঠিক কোন মাস বা কোন সময়ের পর থেকে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। সারাক্ষণে স্বদেশ রায় যে আর্টিকেলটি লিখেছেন সেটির শিরোনাম আগস্টের পর যে কোনো সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পরবর্তী রাজনীতি। 2024 সালের 5 অগাস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে
বড় প্রশ্নটি এখন বাতাসে ভাসছে, কবে দেশে ফিরছেন শেখ হাসিনা? ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি এবছরই বাংলাদেশে ফিরে আসছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমের তোলপাড় শুরু হয়ে গেছে। তোলপাড়টা এমনই, পৃথিবীর কোন প্রান্তে আপনি যাবেন, আপনি ভারতেরই 50টা গণমাধ্যমে কমপক্ষে এই খবরটি প্রকাশ হয়েছে, চীনের গণমাধ্যমে প্রকাশ হয়েছে, রাশিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ইউরোপের সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমেরিকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে এটি একটি তোলপাড় ফেলে দিয়েছে। শতাধিক গণমাধ্যমে শেখ হাসিনার এই এনডিটিভির সাক্ষাৎকারে দেওয়া সময়সীমা প্রকাশ করে এবং নিজস্ব বিশ্লেষণ, এনডিটিভির সাক্ষাৎকারকে বেস করে নিজস্ব বিশ্লেষণ প্রকাশ করেছে পৃথিবীর তাবৎ বড় শীর্ষ শতাধিক গণমাধ্যম। আর এতেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু তিনি ঠিক কবে ফিরছেন? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং ভেতরের খবর যা বলছে তাতে জুলাই বা অগাস্ট মাসে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি সেপ্টেম্বর হতে যাচ্ছে সেই মহেন্দ্রক্ষণ? শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস? কেন প্রখ্যাত সাংবাদিক সাবির মুস্তফা মনে করছেন সরকার তাকে হজম করতে পারবে না? আর কেনই বা রুমিন ফারহানা বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব? এই মুহূর্তের ভিডিওতে প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব আমরা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সমীকরণে। প্রথমে আসা যাক টাইমিং এর প্রশ্নে। শেখ হাসিনা কেন জুলাই বা আগস্টে ফিরছেন না? এর পেছনে রয়েছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। বাস্তববাদী রাজনীতি করলেও আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে এক ধরনের সুপার স্টেশন বা অন্ধবিশ্বাস কাজ করে। শুধু আগস্ট মাসে নয়, নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোড়শাল ছাড়া তারা নির্বাচনে জয়ী হতে পারে না। 1954 সাল থেকে শুরু করে তাদের যাবতীয় নির্বাচনী বিজয় কিন্তু জোড়শালে এসেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই সুপার স্টেশন বা অলৌকিক বিশ্বাসের বিষয়টি কিন্তু নতুন নয়। রোমান বীর জুলিয়াস সিজার, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান মেহমুদ কিংবা ভারতের আধুনিক ও দূরদর্শী নেত্রী মিসেস ইন্দিরা গান্ধীরও এমন কিছু নিজস্ব বিশ্বাস ছিল। আওয়ামী লীগের কাছে অগাস্ট মাসটি মানে এক কালো মাস বা অপয়া মাস। এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। 1947 সালের 14 অগাস্ট পাকিস্তান রাষ্ট্র গঠন, যা বাঙালির বঞ্চনার শুরু। 1975 সালের 15 অগাস্ট এক চরম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলা, যেখানে আইভি রহমান সহ 24 জন প্রাণ হারান। 2024 সালের 5 অগাস্ট ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন বা নিখুঁত নকশার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন। এসব কারণেই হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের জন্য অগাস্ট মাসকে এড়িয়ে চলছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো সেপ্টেম্বর শুরুর পর যে কোনো সময় তিনি বাংলাদেশে পা রাখতে পারেন, তবে তিনি কোনো মতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। অর্থাৎ আমরা চূড়ান্ত মাস ধরে নিতে পারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা ভালো করেই জানেন যে ডিসেম্বর থেকে মার্চ এই মাসগুলো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের নিজস্ব মাস। কারণ এই সময়টা মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই সময়ে বাংলাদেশে প্রাকৃতিকভাবেই একটা ভিন্ন রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়। আর এই ডিসেম্বরের রাজনৈতিক টেম্পো বা হাওয়া তৈরি হতে শুরু করে মূলত সেপ্টেম্বর, অক্টোবর থেকে। সাদা চোখে দেখলে এটাই স্পষ্ট যে রাজনৈতিক কৌশল হিসেবে শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের ঠিক পরেই নির্ধারণ করছেন। তবে মনে রাখবেন, শেখ হাসিনা 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রধান স্তম্ভ।
টানা 21 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক যিনি নিজের দেশে তার বিরুদ্ধে একটি নিখুঁত ষড়যন্ত্র যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নিজ দেশের সর্বোচ্চ সিকিউরিটি ও সামরিক বিমান ব্যবহার করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাই তার দেশে ফেরাকে শুধু সাদামাটা ভাবে দেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মহসিন রশিদ একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, তিনি বা শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষের মতো প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না। তিনি যেভাবে একটি রাষ্ট্রীয় ও সামরিক ব্যবস্থাপনায় গেছেন, ঠিক তেমনি একটি আন্তর্জাতিক ব্যবস্থার ভেতর দিয়ে এই দেশে ফিরবেন।